আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে সৌদি আরবের ওয়েদারটা খুবই খারাপ। আপনারা আকাশের পরিস্থিতি দেখতে পারতেছেন কি পরিমাণ মেঘ। আসলে দেখে মনে হইতেছে যে আমরা বর্তমান বাংলাদেশ আছি। আর বর্তমানে প্রায় এক সপ্তাহ পর্যন্ত যে পরিমাণ গরম, আসলে এই গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে সৌদি আরবে। কারণ সৌদি আরবে রোদ সহ্য করা যায় কিন্তু গরম সহ্য করা যায় না। এত পরিমাণ গরমের মানে একটা ভ্যাপসা গরম যেটাকে বলা হয় বাংলাদেশে। অনেক সময় দেখা গেছে বৃষ্টির আগ মুহূর্তে যেই গরমটা হয় সৌদি আরবে বর্তমানে ঠিক সেরকমই গরম। আর এই প্রধান কারণ হইতেছে আকাশ ভর্তি মেঘ। দেখেন আপনারা, এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, আকাশ ভর্তি মেঘ। আসলে সৌদি আরবে গরমের সিজনে কখনোই এরকম মেঘ দেখা যায় না সাধারণত। আর এটা শুধুমাত্র একই জায়গায় না, চতুর্থ সাইডেই এই মেঘ অবস্থা সৌদি আরবে। জানি না আসলে বৃষ্টি হবে কিনা, তবে জানি যে গতকালকে দাম্মাম বৃষ্টি হয়েছে আমাদের রিয়াদে। আমার এই 4 বছরের ভিতরে কখনো আসলে বৃষ্টি হয় নাই। আর আমাদের এই গরমের ভিতরে যদি প্রচুর পরিমাণে একটু বৃষ্টির ছায়া পাইতাম, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগতো। আমাদের আসলে এই মরুভূমির দেশ একত, আর দ্বিতীয়ত এই গরমের কথা মনে হইলে কলিজাটা এমনিতেই শুকায় যায়। আর আপনি চিন্তা করেন যে এত পরিমাণ গরমের ভিতরে যদি আরও বেশি গরম থাকে তাহলে পরিস্থিতি কেমন হয়। একত গাছগাছালি নাই, দ্বিতীয়ত কোনো ছায়ার অংশ নাই, এইরকম পরিমাণ গরম। তা যাই হোক, আল্লাহ তাআলা যদি দয়া মায়া করে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি দিত এই গরমের সিজনে, পুরো সৌদি আরবটা ঠান্ডা হয়ে যেত। গাছগাছালি যত ধরনের পশু পাখি আছে। আমি যদি আকাশটা আপনাদেরকে সুন্দর করে একটু দেখাই, দেখেন যে কি পরিমাণ মেঘ বর্তমানে আকাশে। চতুর্থ সাইডে প্রচুর পরিমাণ মেঘ। আসলে সৌদি আরবে সাধারণত এরকম মেঘ কখনোই দেখা যায় না। জানি না যে বর্তমানে আসলে এটা কিসের জন্য বা কেন। যেহেতু আমি প্রায় 4 বছর ধরে থাকি, কখনো এক ফোঁটা বৃষ্টিও এই গরমের সিজনে দেখি নেই। তবে পুরোপুরি সিস্টেমটা উল্টো হয়। সৌদি আরবে যখন আপনার এত পরিমাণ শীত থাকে, তাপমাত্রা আপনার মাত্র 5 ডিগ্রির নিচে চলে আসে, মানে -5 ডিগ্রির নিচে যখন তাপমাত্রা চলে আসে, ওই সময় এত পরিমাণ বৃষ্টি হয় যা আসলে ধারণার বাইরে। অথচ গরমের ভিতরে এক ফোঁটা বৃষ্টি নাই সৌদি আরবের ভিতরে। এটা অলিগলি দেখেন যে বৃষ্টির জন্য আসলে কেমন হাহাকার করতেছে। গাছগাছালির পাতা একদম মানে মরা মরা একটা ভাব হয়ে আইছে। আর এই দেশে এত পরিমাণ যে গরমের হিট, যেটা আসলে ভাবা যায় না। আপনি চিন্তা করেন যে আপনি ওয়ার্কশপের ভিতরে, সাধারণত যখন ওয়ার্কশপের ভিতরে আমরা কাজ করি, এদেশে কখনো কোনো ওয়ার্কশপের ভিতরে ফ্যান থাকে না, কারণ ফ্যানের বাতাস প্রচুর পরিমাণ গরম। এই দেশে থাকে কুলার, যেগুলো আসলে পানির সাহায্যে চলে, অথবা বড় বড় ওই যে এসি থাকে। এই যে আমার সামনে দেখতেছেন, এগুলো আসলে বড় বড় এসি। এগুলা এক একটা এসিতে বিশাল পরিমাণ, প্রায় কয় টন আসলে এটা আমার ধারণা নাই। যেহেতু এটা আসলে জানি না, এই ব্যাপার আসলে ক্লিয়ার একটা ধারণা আমি দিতে পারবো না। কারণ এরকম এসি ছাড়া সৌদি আরবে মরুভূমির ভিতরে বা যে কোনো জায়গায় হোক আসলে চলার কোনো দ্বিতীয়ত কোনো বিকল্প রাস্তা নাই। আসলে যখন আকাশে মেঘ দেখি সাধারণত আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমি 2 দিন আগেও বাসায় কথা বলছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। আসলে এই মেঘ দেখার জন্য, বৃষ্টি দেখার জন্য অন্তত আমরা যারা বাইরে থাকি তাদের মনের মধ্যে সবসময় একটা আনচান আনচান একটা ভাব থাকে। তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মেঘ দেখা যাইতেছে, তবে জানি না আসলে এই মেঘ আসলে নামবে কিনা। যদি নামতো তাহলে অনেক গরমের ভিতরে একটু আরাম পাওয়া যাইতো। স্টিল পয়েন্টটা খুবই একটা ভয়ানক একটা জায়গা। গতকাল রাত্রে এখানে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যা আসলে সাধারণত মানুষের অনেক ক্ষতি হয়েছে কালকের অ্যাক্সিডেন্টে। এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আসলে, যেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। আর সাধারণত এখানে প্রতিদিনই আমার ভিডিও দেখেন এখান থেকে যাওয়ার পথে। আমি আসলে এখান দিয়ে যাওয়ার পথে প্রতিদিনই কাজে বেরোই। আর আপনাদেরকে এই দৃশ্যটা একটু দেখাই, কারণ যেহেতু একটা হাই রোডের পাশে যেই জায়গাটা আছে, এই জায়গাটা বিশেষ ক্ষেত্রে শীতের সময় খুবই ভালো লাগে। প্রচুর পরিমাণ গাছগাছালি থাকে মাঝখান দিয়ে। আর এখন এত পরিমাণ গরম যে দেখেন এইখানে যে গাছগাছালি বা ঘাস আছে, কোনো কিছু বাঁচা নাই। যদি এখানে আসলে গাছ নাই, গাছ হয়তো বা সামনে লাগাবে, তবে এখন যে পরিমাণ গরম আর রোদ, এই রোদের ভিতরে গাছ লাগাইলে এখানে কখনোই বাঁচা সম্ভব না। আর একটা কথা বলে দিই, যেহেতু নিয়মিত ভিডিও করি সৌদি আরবের বিষয় নিয়ে, বর্তমান সৌদি আরবের ভিতরে প্রচুর পরিমাণ চেক চলে। বাইরে যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে, না বেরোনোই সব থেকে ভালো, সব থেকেই নিরাপদ বেশি। আর এই যে দেখতেছেন একটা গাড়ি, সৌদি আরবে বেশিরভাগ গাড়িগুলাই সিআইডির যে গাড়ি হয়ে থাকে, এই ধরনের গাড়ি কিন্তু সিআইডিরই, বা পুলিশের যে গাড়ি, সেই সমস্ত গাড়ি কিন্তু এই সমস্ত কোয়ালিটির গাড়ি থাকে। শুধুমাত্র ব্যবধান, পুলিশের গাড়ির আপনার কালো করে দেয় সাইডে, বা পুলিশ লেখা থাকে, স্টিকার লাগা থাকে এ ধরনের। আর তাছাড়া এই দেশের একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা আসলে সাধারণ মানুষ আপনার যেই গাড়ি ব্যবহার করে, পুলিশও কিন্তু সেই একই গাড়ি ব্যবহার করে। অথবা আবার পুলিশের বিভিন্ন রকমের কোয়ালিটির গাড়ি আছে। এই যে দেখেন, সরাসরি কিন্তু বোঝা যাইতেছে না যে ভিতরে গাড়ির কোনো লোকজন আছে কিনা বসা। এই ধরনের গাড়ি বেশিরভাগই কিন্তু সিআইডির হয়ে থাকে, বা সৌদি আরবের বিভিন্ন রকমের প্রশাসনিক মানুষের এই সমস্ত গাড়ি হয়ে থাকে।
তা একটা কথা বলি, এই সমস্ত গাড়ি যখনই দেখবেন সেই সমস্ত মানে জায়গা আপনারা কখনো দৌড় দিবেন না, অথবা এই সমস্ত গাড়ি দেখলে ভুলেও গাড়ির দিক বেশি ফলো করবেন না, কারণ চোরের মতো টালমালো করলে কিন্তু আপনারা সন্দেহভাজনভাবে ধরতে পারে। আর আপনি সৌদি আরবে সবসময় চলাফেরা করবেন সাধারণ মানুষের জন্য, বা সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন, মানে আপনি কোনো কিছু দেখেও না দেখার ভাঙ ধরে এইভাবে চলাফেরা করবেন, এতে আপনার জন্য সব থেকে বেশি নিরাপদ হবে। রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন, তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মতো 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশ থেকে পানি ঝরতেছে, পানি ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? তো আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান করেন। কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। আর এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা। কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখেরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি, আমরা যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি, দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন। এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার জারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা, এবং হালাল খেয়ে কাজ করা। এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে। অলরেডি আমরা 15 বছর নষ্ট করে ফেলছি। এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন, 10 বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম। প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে, হেদায়েত পেয়েছে, সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো 10 বছর আগে করতাম। কারণ কিয়ামতের মাঠে কেউ যদি 70 জন নবীর সমানও নেকি নিয়ে উঠে, সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই, আমি কিছুই করি নাই।